আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আসাদ বেনাজির। দেশ পুনর্গঠন প্রক্রিয়া অংশ নিতে প্রবাসীদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের। এনআরবি কানেক্ট ডে উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রবাসীদের পাঠানো অর্থ রেমিটেন্সের 21%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করেন ডক্টর ইউনূস। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের অধিবেশনের মতোই এই অনুষ্ঠানেও প্রধান উপদেষ্টার পাশে ছিলেন সফরসঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ আরও অনেকে। তারা বাংলাদেশ প্রশ্নে সবাইকে এক থাকার উপর জোর দেন। সবচেয়ে বেশি যেটা দরকার পলিটিক্যাল কমিটমেন্ট, আমাদের মধ্যে সেই আস্থা দৃঢ়তা থাকতে হবে। বিগত রেজিম আমাদের আস্থা নষ্ট করে দিয়েছিল, বিগত রেজিম আমাদের ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আজকে যে স্ট্রাকচারাল চেঞ্জ, পলিটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ জন্য যে কমিশন করা হয়েছে, সংস্কার কমিশন করা হয়েছে, আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি। বাংলাদেশ সম্বন্ধে নতুন নতুন মাত্রাগুলোকে যোগ করার জন্য আপনাদের দৃষ্টি দেওয়ার জন্য আমি চেষ্টা করছি, বিদেশিদের কাছেও চেষ্টা করছি, যারা বাংলাদেশ সম্বন্ধে জানতে চায়, বিনিয়োগ করতে চায়, ব্যবসা করতে চায়, তাদেরকে বলছি যে বাংলাদেশ এই তারুণ্যের কারণে যে কোনো রকমের ব্যবসা করতে চাও, তোমাকে সেই ব্যবসা সেই কারখানা তোমার নিজের তো সে করার দরকার না, এখান থেকে লোক নিয়ে গিয়ে সেখানে তোমরা কারখানা চালাবো, তার চেয়ে বড় কারখানা এখানে বসে লোক তো আছে, এখানে এই ঝামেলা থেকে বেঁচে যাবে। তাকে একটা প্রোডাকশন হাব হিসেবে চিন্তা করো। এদিকে দুর্যোগ প্রবণ অঞ্চলে স্বল্প খরচে জলবায়ু সহনশীল আবাসনের আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস। শনিবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জলবায়ু সম্পর্কিত দুর্যোগের শিকার সম্প্রদায়ের জন্য টেকসই এবং সাশ্রয়ী মূল্যের আবাসন সমাধান বিকাশে সহায়তা করার এই আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ। অবরোধের মধ্যে উত্তেজনা ও পাল্টা ধাওয়ায় ঘটনায় খাগড়াছড়িতে আজও 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার বিকেলে জেলার সদর উপজেলা ও পৌরসভা এবং গুইমারা উপজেলায় এই আদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বিজিবি। এক মারমা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে শনিবার যুগ্ম ছাত্র জনতার ডাকে সকাল সন্ধ্যা অবরোধ পালিত হয়। এদিকে সাজেকে আটকা পড়েছেন হাজারো পর্যটক। গেল 23 সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই মারমা কিশোরী। আজ বিশ্ব জলাতঙ্ক দিবস। কুকুরের পাশাপাশি বিড়াল, বেজি, বানরের কামড়েও ছড়ায় এ রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর প্রায় 59,000 মানুষ এ রোগে মারা যায়। এশিয়া ও আফ্রিকায় এর প্রাদুর্ভাব বেশি, আর এতে মৃতদের 40%ই 15 বছরের কম বয়সী। বাংলাদেশে জলাতঙ্কে মৃতের সংখ্যা কমলেও কমেনি আক্রান্তের সংখ্যা। আলভান খানের রিপোর্টে দেখুন বিস্তারিত। কুকুর, বিড়াল, বেজি, বানর ও খেকশিয়ালের কামড় কিংবা আঁচড়ে জলাতঙ্ক রোগ হলেও বাংলাদেশে মূলত কুকুরের কামড়েই বেশি হয়ে থাকে। ঢাকার মহাখালীর সংক্রমণ ব্যাধি হাসপাতালের তথ্য বলছে, জলাতঙ্ক রোগ ছড়ায় এমন প্রাণীর আক্রমণে গত 1 বছরে চিকিৎসা নিয়েছেন 90,000 মানুষ, যার মধ্যে 2/3 ছিল কুকুর ও বিড়ালের আক্রমণ। হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ও তত্ত্বাবধায়ক ডক্টর আরিফুল বাশার জানান, সময়মতো টিকা না নিলে জলাতঙ্কে মৃত্যু ঝুঁকি শতভাগ। প্রত্যেকটা কমিউনিটি তো কিছু লিডার থাকেন, পরিচালনা, ওনারা যদি এটা ওনারশিপ নেয়, ভ্যাকসিন ইনশিওর করে,
অ্যানিমেলগুলো, তাহলে কিন্তু ভ্যাকসিন দেওয়ার প্রবণতাটা অনেক কমে যাবে। যদি আমরা জানি যে এই যে অ্যানিমেলটা তাকে কামড় দিয়েছে সেটা ভ্যাকসিনেটেড, তাহলে তো আর আমাদের পেশেন্টকে ভ্যাকসিন দেওয়া লাগছে না। সে একটা কাজই করবে, যে কোনো কামড় হইলেই তাকে ক্ষতস্থানটা কমপক্ষে আধা ঘন্টা পরিষ্কার সাবান পানি দিয়ে ধৌত করতে হবে। এদিকে প্রাণী নিয়ে কাজ করা ব্যক্তিরাও মনে করেন ভ্যাকসিনের পাশাপাশি প্রাণীর কামড় থেকে রক্ষার কৌশল সম্পর্কে জনসচেতনতা তৈরি প্রয়োজন। যে আপনি সারা জীবনের জন্য শুধু মানুষকে টিকা দেওয়ারই প্ল্যান করে যাচ্ছেন, আপনি কুকুর যাতে না কামড়ায় মানুষকে, বা মানুষ যাতে আরও সচেতন হয়, যাতে কুকুর কামড়ালে সঙ্গে সঙ্গে টিকা নিতে পারে, এই জিনিসগুলো আমাদের আরও বেশি করে করতে হবে। কুকুরের স্বভাব বোঝা এবং কুকুরের সাথে মানুষের কি আচরণ হতে হবে, কি আচরণ করলে কুকুর পাল্টা কি আচরণ করে, এই বিষয়গুলো নিয়ে কাজ করা এডুকেশন লেভেলে অবশ্যই সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশে উৎপাদন না হওয়ায় বাইরে থেকে আনতে হয় জলাতঙ্কের টিকা, তাই বছর শেষে দেখা দেয় সংকট। সারা বিশ্ব থেকে 2030 সালের মধ্যে র্যাবিস নির্মূলের যে স্ট্র্যাটেজিক প্ল্যান আছে এবং কমিটমেন্ট আছে, সেই জায়গায় কিন্তু বাংলাদেশও কাজ করছে। রিসেন্টলি প্রায় 70,000 ডগ ভ্যাকসিন, যেটি স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে প্রাণী সম্পদ অধিদপ্তর রিসিভ করেছে, এই ভ্যাকসিনটা কিন্তু মাঠ পর্যায়ে বিতরণ করা হয়েছে। জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে, বিশ্ব জলাতঙ্ক দিবসে এমন আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। আলোয়ান খান, RTV, ঢাকা। আজ মহাষষ্ঠী, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু। ভক্তের ভক্তি, নিষ্ঠা ও পূজার আনুষ্ঠানিকতায় মাতৃরূপে দেবী দুর্গা অধিষ্ঠিত হয়েছে মণ্ডপে মণ্ডপে। ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে শুরু হয় দেবীর আরাধনা। ঢাকের বাদ্যে ষষ্ঠীর কল্পারম্ভে বিহিত পূজার মাধ্যমে দেবীকে আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে করা হয় ষষ্ঠীর আনুষ্ঠানিকতা। দেবী দুর্গার আগমনে উচ্ছ্বসিত ভক্তকুল। সারা দেশে এখন চলছে উৎসবের আমেজ। প্রতি বছর বিভিন্ন বাহনে সপরিবারে শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী মর্তলোকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সনাতন বিশ্বাস ও পঞ্জিকা মতে জগতের মঙ্গল কামনায় পূজার মাধ্যমে দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে মর্তলোকে বা পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয়। এবার দেবী দুর্গা গজে বা হাতিতে চড়ে স্বর্গলোক থেকে মর্তলোকে এসেছেন। 2 অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। এদিকে ষষ্ঠী তিথির মধ্য দিয়ে সারা দেশে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দিনাজপুরের হিলিতে 19টি মণ্ডপে এবার পূজার আয়োজন করা হয়েছে। নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় 97টি মণ্ডপে এই উৎসবের আয়োজন করা হয়েছে। পূজা ঘিরে হিন্দু ধর্মাবলম্বী শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দর্শক, এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দির ও ভোলার মদন মোহন মন্দিরে আছেন সহকর্মী রাকিব হাসান ও অমিতাভ অপু। শুরুতেই যাব রাকিবের কাছে। রাকিব, দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা জানাবেন এবং ভক্তরা কি বলছেন তাদের প্রতিক্রিয়া জানাবেন। সাদিয়া, আজ মহাষষ্ঠী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং জানেন যে দুর্গা এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু ক্ষণে ক্ষণে উলুধ্বনি এবং শঙ্খা, কাসর আর ঢাকের বাদ্য জানান দিচ্ছে। ঠাকুর ঘরে উচ্ছ্বসিত মই রূপ প্রতিমা বরণ চলছে। ভক্তের ভক্তি, নিষ্ঠা ও পূজার আনুষ্ঠানিকতায় মাতৃরূপে দেবী দুর্গা অধিষ্ঠিত হয়েছে মণ্ডপে মণ্ডপে। দেবী দুর্গার আগমনে উচ্ছ্বসিত ভক্তকুল। সন্ধ্যায় প্রাণ প্রতিষ্ঠা, কলাশ সাধন, চক্ষুদান বোধনের মধ্য দিয়ে দেবীর প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হবে। সারা দেশে এখন চলছে উৎসবের আমেজ। ইতিমধ্যে সারা দেশে 33,355টি মণ্ডপে পূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরাণ মতে রাজা সুরত প্রথম দেবী দুর্গার আরাধনা শুরু করেন বসন্তকালে। তিনি পূজার আয়োজন করেছিলেন বলে এই পূজাকে বাসন্তী পূজা বলা হয়। কিন্তু রাজা রাবণের হাত থেকে স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য রাজা দশরথের পুত্র রামচন্দ্র শরৎকালে পূজার আয়োজন করেছিলেন। তাই শরৎকালের এই পূজাকে অকাল বোধনও বলা হয়।
প্রতি বছর বিভিন্ন বাহনে সপরিবারে শ্বশুর বাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী মর্ত্যলোকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সনাতন বিশ্বাস ও পঞ্জিকা মতে জগতের মঙ্গল কামনা পূজার মাধ্যমে দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে মর্ত্যলোকে বা পৃথিবীতে আগমন জানানো হয়। তবে এই পূজাকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ থেকে শুরু করে সব ধরনের বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে। যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি না ঘটে সেই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমরা এখন চলে যাব ভোলার সহকর্মী অপুর কাছে। মন্ডপম মন্দির পূজা মণ্ডপের মধ্য দিয়ে ভোলা জেলায় 112টি পূজা মণ্ডপে আজ মহাষষ্ঠী শুরু হয়েছে এবং মহাষষ্ঠীর যে সকালবেলা যে বেলতলার পূজা চলছে সেটি শেষ হবে 11টা নাগাদ। তারপরে বিকাল নাগাদ দেবীর যে মহাপ্রাণ দিবেন, প্রাণের মধ্যে দিয়ে সেখানে কিন্তু বলা হবে যে এই যে মহাপ্রাণের মধ্যে দিয়ে মার যে মুখ এখনো ঢেকে রাখা হয়েছে সেটিকে উন্মুক্ত করা হবে এবং সেইভাবে কিন্তু মহাষষ্ঠীর দিয়ে শুরু হবে ভোলা জেলার এই যে 112টি পূজা মণ্ডপে যে আজকের যে আয়োজন চলছে সেই আয়োজনের সকল কিছু কিন্তু আমরা দেখবো যে সারাদিনেই কিন্তু মহাষষ্ঠীর মধ্যে দিয়ে বিভিন্ন মণ্ডপে বিভিন্ন আয়োজন চলছে। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে ভোলার ওয়েস্টার্ন পাড়া এখানে মিহিরলাল পূজা মণ্ডপ এবং ওইখানে পূজা মণ্ডপগুলোতে কিন্তু একাধিকভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেটি সবচেয়ে সেটি হচ্ছে ভোলার 112টি পূজা মণ্ডপে পুলিশের প্রশাসন থেকে সাইবার প্যাট্রোলিং এর ব্যবস্থা করা হয়েছে, যেটি এর আগে কিন্তু কখনই করা হয়নি। এইবারই কিন্তু সাইবার প্যাট্রোলিং এর মাধ্যমে এখানে কিন্তু বিশেষভাবে সোশ্যাল মিডিয়াতে যারা পূজা নিয়ে যদি বিদ্রুপপূর্ণ কিছু ঘটে থাকে সেগুলো কিন্তু তুলে আনা হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর এখানে পুলিশের পাশাপাশি এখানে র্যাব, কোস্টগার্ড, নৌবাহিনী টিম, আনসার বাহিনী সবাই কিন্তু এখানে দায়িত্ব পালন করছে। আমি যে মণ্ডপটিতে এখানে অবস্থান করছি এখানে কাজ মণ্ডপের এই পূজা মণ্ডপের কেন্দ্রীয় পূজা এই মন্দিরের যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন রামকৃষ্ণ বণিক, আর তিনি আমাদেরকে এই আজকের মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছেন ভোলাবাসীকে। রাকিব এবং অপু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজও দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে উত্তরাঞ্চলের 3 জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, মালিক ও শ্রমিক পক্ষের দ্বন্দ্বে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে। পূর্ব ঘোষণা ছাড়া এ ধরনের ধর্মঘটে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং সময়ও লাগছে বেশি। এছাড়া ট্রেনেরও টিকিট নেই। এ কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গত বৃহস্পতিবার রাত 10টা থেকে হঠাৎ বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় অঞ্চলটির বাস মালিকরা। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী আছেন সহকর্মী মোস্তাফিজ রকি, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রকি, জনদুর্ভোগের এই ধর্মঘটে প্রত্যাহারের প্রশাসনের কোনো উদ্যোগ দেখছেন কিনা আমাদের জানাবেন। সব থেকে বেশি বিপাকে পড়েছে, যদিও রাজশাহীতে 5টি ঢাকামুখী বাসের যে এক্সিডেন্টগুলো হয়েছে সেগুলো প্রত্যেকটি শুধুমাত্র দেখতে পাচ্ছি যে একতা ট্রান্সপোর্ট নামের একটি বাস রয়েছে। তারা বিভিন্ন সময়ে এখানে আসছেন এবং যাত্রীদেরকে ঢাকায় নিয়ে যাচ্ছেন, তবে সেটি পর্যাপ্ত পরিমাণে না। ফলে যাত্রীরা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন এবং টিকিট পাচ্ছেন না এবং বিশেষ করে যারা শিশু এবং বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা সব থেকে বেশি বিপাকে পড়েছে, কারণ অতিরিক্ত গরম এবং এই গরমের কারণে কিন্তু অনেককে আমরা অসুস্থ হতেও দেখেছি এবং তারা বিভিন্ন স্থানে যখন যাচ্ছেন আমরা কিন্তু আমরা দেখেছি তাদের জন্য। ভেতরে সিকিউরিটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তো ভেতরেও আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানেও কিন্তু গাদাগাদি করে আসলে
টিকিট যে নেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু তারা আসলে করছেন এবং প্রত্যেকটি কাউন্টারে কিন্তু এইভাবে কিন্তু আসলে সাধারণ সময় কিন্তু ভিড় থাকার কথা। তবে যেহেতু এখন একতা নামের একটি কাউন্টার খোলা রয়েছে, এখানে কিন্তু টিকিটের জন্য হাহাকার পড়ে গিয়েছে বলা যায় এবং তারা তৃতীয় দিনেও যে যে বাস মালিক সমিতি এই সমাধানে যে পৌঁছাতে পারছে না, এই কারণে কিন্তু তারা যে ক্ষোভের কথা সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। কিছুদিন আগেই উত্তরবঙ্গের যিনি মালিক পরিবহন সমিতি তিনি মহাসচিব রয়েছেন নজরুল ইসলাম হেলাল, তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আজকে 12টার দিকে ঢাকাতে তাদের বসার কথা রয়েছে এবং সেইখানে নতুনভাবে তারা আসলে সিদ্ধান্ত আসলে পৌঁছাতে পারবেন এমনটি আভাস তারা আমাকে দিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী মাস্টার থেকে সর্বশেষ। ধন্যবাদ রকি। ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জন। নিহতের মধ্যে ৬ শিশুসহ ১৬ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ৪০ জন। শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে এই ঘটনা ঘটে। রাজ্যের পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, বিজয়ের জনসভায় ৩০,০০০ মানুষের ধারণা করলেও সেখানে ভিড় জমায় প্রায় ৬০,০০০ মানুষ। এরপর বিজয় বক্তৃতা দিতে মঞ্চে আসলে তাকে দেখতে মঞ্চের ব্যারিকেডের দিকে চলে আসে তারা। এতে দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হলে অনেকে জ্ঞান হারান। আর এর পরপরই ঘটে পদদলনের ঘটনা। এদিকে মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্যরা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।